বিরহ বিচ্ছেদ আর সংকটকে উপজীব্য করে নির্মিত হয়েছে বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালের অনন্য উপন্যাস দেব খোপাই তারার ফুল, যে উপন্যাসের সূচনা হয়েছে নার্গিস নজরুলের প্রেমাখ্যান দিয়ে। প্রথম দর্শনে দুজন আকৃষ্ট হয়েছিলেন দুজনের প্রতি। নার্গিসের প্রকৃত নাম সৈয়দা খাতুন, ভালোবেসে নজরুল তার নাম দিলেন নার্গিস আনার খানম। চলল দুজনের প্রেম দেয়া নিয়ে। তোরা কোথা হতে কেমন এসে মালার মতো আমার কণ্ঠে জড়ালি, আমার প্রতীক জীবন এমন করে ঘরের মায়ায় মুগ্ধ করে বাঁধন পড়ালি। আমার বাঁধতে যারা এসেছিল গরব করে হেসে, তারা হার মেনে হায় বিদায় নিল কেঁদে। তোরা এমন করে ছোট্ট বুকের একটু ভালোবেসে ওই কচিবাহুর রেশমি ডোরে ফেললি আমায় বেঁধে। তোরা চলতে গেলে পায়ে জড়াস, নানা বলে ঘাটতি নাড়াস। কেন ঘর ছাড়াতে এমন করে ঘরের ক্ষুধা স্নেহের সুধা মনে পড়ালি? তোরা কোথা হতে কেমনই এসে মণিমালার মতো আমার কণ্ঠে জড়ালি। নজরুলের ইচ্ছেতেই বিয়ে হয়ে গেল আলী আকবর খানের ভাগিনী। সবাই বিয়েতে যুক্ত হয়ে আনন্দ আয়োজন করল। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টি ধারার মধ্যেই নজরুল হেঁটে চলেছেন অজানার পথে। ওদিকে বাসর ঘরে বসে নার্গিস কেঁদেই চলেছেন। কোথায় চলে গেলেন কবি? কি এমন ঘটল যে বিয়ের রাতেই কবি কাউকে কিছু না বলে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেলেন? বিয়ে বাড়িতে উৎসবের আমেজ নেই, শুনশান নীরবতা। চমকিয়া যায়, ঘরে ঘরে
সেই রাতে নজরুল দৌলতপুর থেকে ভিজতে ভিজতে টলমলে পায়ে পৌঁছালেন কুমিল্লার সেনবাড়িতে, ইন্দ্রকুমার সেনগুপ্তের একান্নবর্তী বাড়িতে। তার স্ত্রী বিরজা দেবী তাকে পুত্র স্নেহে বরণ করে নিলেন। অসুস্থ নজরুলের ভার তুলে দিলেন তার প্রয়াত দেবর বসন্ত কুমার সেনগুপ্তের একমাত্র কন্যা আশালতা সেনগুপ্তা দুলির কাছে। আশালতা পরম যত্নে শুশ্রূষা দিয়ে কয়েকদিনই সারিয়ে তোলেন অসুস্থ কবিকে। অভিমানী কবি আশালতার প্রেম স্পর্শে সাময়িকভাবে নার্গিসের কথা বিস্তৃত হয়ে কৃতজ্ঞ চিত্তে আশালতায় আকৃষ্ট হলেন। সূচনা হলো প্রেমের নতুন অধ্যায়। আজ বেশ চাঙ্গা লাগছে আপনাকে। বাবা, কি যে ঝড় গেল আমার শরীরের উপর দিয়ে, ধকল তোমার কম গেল না, চমৎকার সামলে নিল। হ্যাঁ, গেছি তো। যে ঝড় মাথায় নিয়ে আপনি দৌলতপুর থেকে এসেছিলেন, ওরে বাবা, সে কথা মনে পড়লেও গা শিউরে ওঠে। আপনার সাহসে তারিফ করতে হয়। আমিও ভাবছি সাহসটা একটু বেশিই দেখিয়ে ফেলেছিলাম, তাই না? সাহস না দেখালে হয়তো আমার সঙ্গে আর দেখাও হতো না। তা বটে, তা বটে। হয়তো তোমার আমার দেখা হবে বলে এত ঝড় বৃষ্টি আর সাহস। এবার হাতটা ছাড়ুন মশাই। এই, কেউ এসে দেখে ফেলবে তো। তাতে আমার বইয়ে গেল। একটু ভয়টা নিয়ে বলছি। কিছুক্ষণ আগেই তো বলতে আমার অনেক সাহস। বলেছি তো। তাহলে ছাড়বো কেন? এভাবে সারা জীবন ধরে রাখতে পারবেন? কি দেখছেন? তোমাকে দেখছি। আমি সেরকম সুন্দরী কেউ নই। কি যে বলো! শোনো, আমি যদি তোমার একটা নাম দিই, সেই নামে আমি ছাড়া আর কেউ তোমাকে ডাকবে না। তাই? আমি তোমাকে প্রমীলা বলে ডাকবো। বাহ, সুন্দর নাম তো, প্রমীলা। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে আজ থেকে তুমি আমার প্রমীলা। নজরুল আশালতার প্রেমে ধীরে ভুলে যাচ্ছে নার্গিসের স্মৃতি। অন্যদিকে নার্গিস কবির বিরহে শোক স্তব্ধ প্রায়। দিন কাটিয়ে মাসও গড়ায়। নজরুল নার্গিসের মা মামা সবার বুকে চেপে থাকে কষ্টের ভারী পাথর। নার্গিসের পরিবার, বিশেষত মামা আলী আকবর খান, কলকাতার সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও নজরুলের সাক্ষাৎ পেলেন না। নজরুলের বন্ধু বান্ধব অনেকের কাছেই বার্তা দেয়া হলো। নজরুলও সে বার্তা পেলেন এবং দায়িত্ববোধ করলেন চিঠি লিখে বাস্তবতাটি তুলে ধরতে। নার্গিসকে লিখতে গিয়েও লিখলেন না, লিখলেন নার্গিসের মামা আলী আকবর খান সাহেবকে। আলী আকবর খানই যেহেতু নার্গিস নজরুল সম্পর্কে ক্রীড়ানক, তাই তাঁকে লেখাই যৌক্তিক মনে করলেন। বাবা শ্বশুর, আপনাদের এই অসুর জামাই অসুর মতো ব্যবহার করে এসে যা কিছু কসুর করেছে তা ক্ষমা করো সকলে। অবশ্য যদি আবার ক্ষমা চাওয়ার অধিকার থাকে। এইটুকু মনে রাখবেন, আমার অন্তর দেবতা অসহ্য না হয়ে পড়লে আমি কখনো কাউকে ব্যথা দিই না। যদিও ঘা খেয়ে খেয়ে আমার হৃদয়টাতে ঘাটা বুঝে গেছে, তবু সেটার অন্তরতম প্রদেশটা এখনো শিরিষ ফুলের পরাগের মতোই কোমল আছে। সেখানে খোঁচা লাগলে আর আমি থাকতে পারিনি। তাছাড়া আমিও আপনাদের 5 জনের মতোই মানুষ। আমার গন্ডারের চামড়া নয়, কেবল সহ্য গুণটা একটু বেশি। আমার মান অপমান সম্বন্ধে কাণ্ডজ্ঞান ছিল না বা কেয়ার করিনি বলে আমি কখনো এত বড় অপমান সহ্য করিনি যাতে আমার ম্যানলিনেসে বা পৌরুষে গিয়ে বাজে, যাতে আমায় কেউ কাপুরুষ হীন ভাবতে পারে। আমি সাধ করে পথের ভিখিরি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতো ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি। আপনজনের কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত এই ঘৃণা, অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে বাবা।
আমি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। দোয়া করবে আমার ভুল যেন দুদিনেই ভেঙে যায়, এ অভিমান যেন চোখের জলে ভেসে যায়। বাকি উৎসবের জন্য যত শিগগির পারি বন্দোবস্ত করব। বাড়ির সকলকে দস্তুর মতো সালাম দোয়া জানাবে। অন্যান্য যাদের কথা রাখতে পারিনি তাদের ক্ষমা করতে বলবে, তাকেও ক্ষমা করতে বলবে, যদি এই ক্ষমা চাওয়া ধৃষ্টতা না হয়। আরো যেতে চিরসত্য স্নেহসিক্ত নুরু। আশালতা নজরুল সম্পর্ক ক্রমে কুমিল্লা শহরে কানা ঘোষার পর্যায়ে পৌঁছল। ঈর্ষা কাতর কিছু তরুণ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল। বিশেষ করে হিন্দু মুসলমানের সম্পর্কের প্রসঙ্গটি তারা সেনবাড়িতে উপস্থাপন করল। কিন্তু সেনবাড়ির লোকজন বিষয়টি সহজভাবে গ্রহণ করল না, বরং প্রত্যাখ্যান করল। কবি নজরুল নিজে একটি পত্রিকা প্রকাশ এবং সম্পাদনার উদ্যোগ গ্রহণ করবেন ভেবে কুমিল্লা থেকে কলকাতা যাত্রা করলেন। আশালতা কবিকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়লেন। কবির কাছে কোনো অর্থ নেই, বিত্ত নেই, কলকাতায় নিজস্ব কোনো ঠিকানাও নেই, বন্ধুর বাসায় থাকতে খেতে হয়, পত্রিকা বের করবেন কিভাবে? তারপরও কবির স্বপ্নকে সম্মান দিতে তার এই যাত্রাকে মেনে নিলেন। কবি চলে গেলেন। যতক্ষণ কবি দৃষ্টির সীমায় ছিলেন ততক্ষণ তাকিয়ে রইলেন আশালতা, নজরুলের প্রমীলা। নিজের অজান্তে কখনো যেন দু চোখ থেকে দুফোঁটা অশ্রু গণ্ডনে বুকে গড়িয়ে পড়ল। অনেক অজানা আশঙ্কা যেন হঠাৎ তাকে তোলপাড় করে দিয়ে গেল। কেমনে রাখি আখি বাড়ি চাপিয়া, কেমনে রাখি আখি বাড়ি চাপিয়া, রাতে কোকিল কাঁদে নিশীথে পাপিয়া, কেমনে রাখি আখি বাড়ি চাপিয়া। ভরা ভাদরে আমার ভরা নদী, উথলে উথলে উঠেছে নিরবধি। এ ভরা ভাদরে আমার ভরা নদী, উথলে উথলে উঠেছে নিরবধি। আমারে ভাঙা ঘটে, আমারে হৃদয় তটে, আমারে ভাঙা ঘটে, আমারে হৃদয় তটে, চাপিতে গেলে ওঠে দোকল ছাপিয়া, কেমনে রাখি আখি বাড়ি চাপিয়া। নিষেধ নাহি মানে আমার পুরাখে, জল লুকাবো কত কাজল মাখি মাখি। নিষেধ নাহি মানে আমার পুরাখে, জল লুকাবো
কেমনে রাখে আঁখি, কেমনে রাখে আঁখি, কেমনে রাখে আঁখি বাড়ি চাপিয়া। কলকাতায় এসে নজরুল বন্ধু মোজাফফর আহমদকে নিয়ে পত্রিকা প্রকাশে তোড়জোড় শুরু করে দিলেন। পত্রিকার নাম আগে ঠিক করা ছিল। বন্ধুকে কবি জানালেন, ধূমকেতু নামে আমি একটা পত্রিকা প্রকাশ করতে চাই, প্রতি সপ্তাহে 2 দিন বেরোবে। বন্ধু মোজাফফরও কবিকে পূর্ণ সমর্থন দিয়ে গেলেন। শুরু হলো তাদের কর্মোদ্যোগ। মোজাফফর সর্বক্ষণ নজরুলকে সঙ্গ দেন, সহযোগিতাও দেন। আলাপ আলোচনায় সিদ্ধান্ত হলো 11ই আগস্ট 1922 ক্রাউন 15/10 সাইজের 8 পৃষ্ঠার পত্রিকাটি প্রথম প্রকাশিত হবে। কবিগুরু সহ বেশ কজনের কাছে নজরুল উদ্বোধনী সংখ্যার জন্য বাড়ি চেয়ে টেলিগ্রাম করলেন। ইতোমধ্যেই বিদ্রোহী কবিতাটি প্রকাশের পর কলকাতার সাহিত্যাঙ্গনে কাজী নজরুলের নামটি গুরুত্বের সাথে আলোচিত হচ্ছিল। 3 নম্বর কলেজ স্কোয়ারে পত্রিকার জন্য অফিস নেওয়া হলো। যথাসময়ে হাতে পৌঁছে গেল কবিগুরু এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আশীর্বাণী। রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী পেয়ে নজরুল রীতিমতো উত্তেজিত, মনে মনে বারবার পড়লেন কবিগুরুর আশীর্বাণী। কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, আই চলে আই রে ধূমকেতু, আধার বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে, আছে যারা অর্ধ চেতন। উড়িয়ে দে তোর বিজয় কেতন, উড়িয়ে দে তোর বিজয় কেতন। নজরুল এবং তার সহযোদ্ধারা সবাই আপ্লুত কবিগুরুর আশীর্বাণীতে। পূর্ণোদ্যমে পত্রিকার কাজ এগিয়ে চলছে। বন্ধু মোজাফফর আহমদ আবেগ নিয়ে নজরুলকে বললেন, ধূমকেতুর প্রথম সংখ্যায় তোমার একটি কবিতা থাকা চাই। নজরুল বললেন, নিশ্চয়ই, ভাবছি ধূমকেতু নামে একটি কবিতা লিখব। সেদিন রাতেই লেখা হয়ে গেল কবিতা ধূমকেতু। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু। এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। আমি জানি ওই স্রষ্টার ফাঁকি, সৃষ্টির ওই চাতুরি। তাই বিধি ও নিয়মে লাথি মেরে ঠুকি বিধাতার বুকে হাতুড়ি। আমি জানি ওই ভুয়া ঈশ্বর দিয়ে যা হয়নি হবে তাও। তাই বিপ্লব আনি, বিদ্রোহ করি। রবীন্দ্রনাথ তার আশীর্বাণীতে যা লিখেছিলেন, ধূমকেতু প্রকাশের পর তাই যেন ঘটল। ধূমকেতু রাতারাতি নজরুলকে বিদ্বজনের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এলো। দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলকে রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দিলে চমক মেরে, আছে যারা অর্ধচেতন। সত্যি যেন বাংলা জেগে উঠল। বাংলার এই জাগরণে ব্রিটিশ সরকারেরও চমক নড়ল। শুরু হলো নজরুল এবং ধূমকেতুর বিরুদ্ধে তদন্ত। নজরুল ধূমকেতুর সাফল্যে উত্তেজিত। নিজের আবেগে সহভাগিতার জন্য পরবর্তী 2 সংখ্যার কাজ গুছিয়ে বন্ধু মুজাফফরকে সব বুঝিয়ে দিয়ে যাবেন কুমিল্লায়। মা বিরজা সুন্দরী দেবীকে প্রণাম করে ধূমকেতু প্রকাশের সম্মত জানাবেন এবং তাকে ধূমকেতুর প্রকাশক ঘোষণা করবেন। কিন্তু নজরুলের জানা ছিল আশালতা তার মা গিরিবালা দেবীর সাথে বিহারে মামা বাড়ি বেড়াতে গেছেন। অগত্যা তিনি বিহারের উদ্দেশ্যে যাত্রা করলেন। 2 দিন বিহারে থেকে আশালতা এবং তার মাকে নিয়ে ফিরে এলেন কুমিল্লায়। কিছুদিন আগে কুমিল্লায় বিদ্রোহীদের পথসভা এবং মিছিলে গান গেয়ে পুলিশ কর্তৃক বন্দী হয়েছিলেন নজরুল। সুতরাং
কুমিল্লায় শিল্প সাহিত্য এবং রাজনৈতিক অঙ্গনের অনেকেই তাকে চেনে। তার উপর বিদ্রোহীর কবি এবং ধূমকেতুর সম্পাদক হিসেবে নতুন খ্যাতি যোগ হয়েছে। নজরুল শহরে দুদিন আড্ডা দিয়ে বেড়ালেন। ওদিকে কলকাতায় ধূমকেতু অফিসে নজরুলকে না পেয়ে পুলিশের অনুসন্ধান কুমিল্লায় পৌঁছালো। পুলিশ কুমিল্লা থেকে নজরুলকে গ্রেফতার করে কলকাতা নিয়ে গেল। শুরু হলো নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় 1 বছরের কারাদণ্ড হয়ে গেল কবির। রাজপথ তবে চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেছে কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতীকে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ সকট, অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে করিয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটেও কুলি। তোমার বহিতে যারা পবিত্র, অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত পক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবেতে তালার পরে, আমরা রহিব নিচে। অথচ তোমার দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন, মাটির মমতা রসে। এই ধরনী তরণীর হাল, রবে তাহাদেরই বসে। দীর্ঘদিন কবির সাথে যোগাযোগ না থাকলেও নজরুল নার্গিস সম্পর্কের স্মৃতি তাড়িয়ে ফিরছে নার্গিসকে। তার মা এবং মামা অনেক বুঝিয়েও তার মন থেকে নজরুলের স্মৃতি মুছে দিতে পারলেন না। অনেক ভেবে মামা আলী আকবর খান বললেন, জীবনটা তো এভাবে উচ্ছন্নে যেতে পারে না। ঘরে বসে না থেকে ঢাকায় চল মা, ওখানে তোকে ভর্তি করে দিই। তুই আবার নতুন করে জীবন শুরু কর। নজরুলের খোঁজ চলতে থাকো। আমি তো কলকাতায় তার খোঁজে লোক লাগিয়েছি, নিশ্চয়ই পেয়ে যাব। বিমর্ষ নার্গিস চুপচাপ বসে থাকে। তার মনের পর্দায় ভেসে ওঠে নজরুলের মুখ, মরমে ভেসে আসে নজরুলের গাওয়া গান। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদের রিয়া কানে চকরিনি, চাঁদের রিয়া কানে চকরিনি, বলে না তো কিছু আর। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
নজরুলকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হলো। কারাগারে গিয়েও নজরুল চুপ করে থাকলেন না, অন্যায়ের প্রতিবাদ করলেন। কারা কর্তৃপক্ষের অনাচার এবং বৈষম্যের নীতির বিরুদ্ধে বেশ কজন বন্দীকে নিয়ে তিনি আন্দোলন গড়ে তুললেন। এক পর্যায়ে তাকে কলকাতা থেকে হুগলি জেলে স্থানান্তর করা হলো। নজরুল আমরণ অনশনের ঘোষণা দিলেন। কবির এই ঘোষণায় উদ্বিগ্ন হলেন রবীন্দ্রনাথ সহ বাংলার সারস্বত সমাজ। নজরুলকে অনশন ভঙ্গের অনুরোধ জানিয়ে টেলিগ্রাম পাঠালেন রবীন্দ্রনাথ। তার কারাবরণ এবং অনশন সমগ্র বাংলাকে আন্দোলিত করল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হুগলি জেলে ছুটে যাওয়া, নজরুলের সাথে দেখা করতে না দেয়া এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতায় নজরুলের মুক্তির দাবিতে জনসভা ডাকলেন। ব্রিটিশ সরকার উপলব্ধি করল নজরুল কোনো হেলাফেলার অনুষঙ্গ নয়। কারা কর্তৃপক্ষ কবির অনশন ভাঙানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। কবির অনশনের বার্তা পাওয়ার পর থেকেই কুমিল্লার সেনবাড়িতে বিরজা সুন্দরী দেবী অনশন শুরু করলেন। 10 দিন অতিক্রান্ত হবার পর তিনি তার স্বামী ইন্দ্রকুমার সেনগুপ্তকে বললেন, আমাকে হুগলি পাঠাবার ব্যবস্থা করো, আমি গিয়ে নুরুর অনশন ভাঙাবো। বিস্মিত সেন পরিবার দ্বিধায় পড়ল। বিরজা দেবীর অনমনীয়তার কাছে সবাই হার মানল। অগত্যা একজন চলনদার খুঁজে তাকে হুগলি পাঠাবার ব্যবস্থা করা হলো। হুগলি কারাগার সেদিন প্রত্যক্ষ করল মা ছেলের প্রেমের সৌন্দর্য। শেষ পর্যন্ত মায়ের কথায় নজরুল অনশন ভঙ্গ করলেন। ওরে নীল যমুনার জল বলে মোরে কোথায় ঘন সে আমার কৃষ্ণ ঘন সে আমি বহু আশায় বুক বেঁধে আমার কানুর বেনু বাজে তোর কোন কোলে কোন মনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা ওরে কৃষ্ণ ঘোষে আমি বহু আশায় বুক বেঁধে এলাম ব্রজধাম ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল। কারামুক্তির পর নজরুল ছুটে গেলেন কুমিল্লায়, মার সাথে দেখা করলেন। মনে মনে তার আশালতাকে দেখার তৃষ্ণাও প্রবল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলেন আশালতা সেখানে নেই। তিনি তার মায়ের সাথে বিহারে মামা বাড়ি চলে গেছেন। ভগ্ন স্বাস্থ্য নজরুলকে মা বিরজা দেবী আটকে রাখলেন কদিন, ভালো মন্দ খাইয়ে পুত্রের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য। নজরুলের মন তখন
তার প্রমীলার জন্য ছটফট করছে। কদিন কাটালেন মার যত্নে। ইতিমধ্যে জানা হলো তার সাথে আশালতার সম্পর্কের বিষয়টি জানাজানির পর বাড়িতে বাকবিতণ্ডার কারণেই প্রমীলা এবং তার মা গিরিবালা দেবী বিহারে চলে গেছেন। অতঃপর নজরুল বিহারে পৌঁছলেন। পরদিন গিরিবালা দেবীকে বললেন নিজেদের সম্পর্কের কথা। এটা বললেন যদি তাদের আপত্তি না থাকে তাহলে তিনি আশালতাকে বিয়ে করতে চান। গিরিবালা দেবী সম্মতি দিলেন। অতঃপর নজরুল প্রমীলা এবং তার মাকে নিয়ে চললেন কলকাতা। কবির পকেটে যে তখন অর্থ পড়েছিল তা নয়, বরং প্রায় কপরদুঃখ শূন্য নজরুলই বিয়ে করার অভিপ্রায়ে দুজনকে নিয়ে পৌঁছলেন কলকাতা। নিজের থাকার জায়গা নেই, পকেটে সামান্য কড়ি নেই, ন্যূনতম কোনো সংস্থান নেই, অথচ তিনি বিয়ের পিড়িতে বসছেন। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, উদ্ধত উলম্ব দৃষ্টি, বাণী ক্ষুরধার, বিনা মোর শাপে তব হল তরবার, দুঃসহ দাহনী তব হে দর্পি তাপস, অম্লান স্বর্গের মোর করিলে বিরস, অকালে সকালে মোর রূপরস প্রাণ, শীর্ণ করপুট ভরি সুন্দরের দান, যতবার নিতে চাই হে গোবক্ষ তুমি, অগ্রে আসি করপান, শূন্য মরুভূমি, হেরি মম কল্পলোক, আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি বরিশন। বন্ধুদের আর্থিক সহযোগিতায় কবি নজরুলের সাথে বিয়ে হয়ে গেল আশালতা দুলির ওরফে প্রমীলা। বিয়ে মানে নজরুলের নতুন জীবন সংগ্রাম। অর্থাগম কি নজরুলের জীবনে ঘটেনি কখনো? ঘটেছে। এ সময় নজরুল অর্থের প্রয়োজনে গান সহ নানান বিচিত্র কর্মতৎপরতায় নিজেকে নিয়োজিত করেন। চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সঙ্গীত রচনা, পরিচালনা, অভিনয় যুক্ত হন। অজস্র গীত রচনা এবং গ্রামোফোন কোম্পানিতে গান গেয়েও তিনি কম অর্থ আয় করেন, কিন্তু আত্মনিয়ন্ত্রণ, সংযম ও পরিকল্পনার অভাবে নিজের জীবন থেকে অনটন খোঁজেনি কোনোদিন। আবেগের বশে তিনি ট্যাক্সি কিনেছিলেন ঠিক, কিন্তু জ্বালানি কেনার সামর্থ্য না থাকায় ট্যাক্সি চালাতে পারেননি। প্রধানত প্রেমের কবি নজরুল কি প্রেমে পরিতৃপ্ত ছিলেন? তার উড়নচণ্ডী বিশৃঙ্খল জীবনের সাথে পরিচিত হলে নিশ্চিত করেই বলা যায় অতৃপ্তই ছিলেন প্রেমিক নজরুল। প্রমীলার ভালোবাসায় সামান্য ঘাটতিও ছিল না, নার্গিসের প্রেমেও ছিল না উন্নতা। তারপরও তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে বিরহে অপার যন্ত্রণা। প্রতিভা শোক, ফজিলাতুন্নেসা, এমনই কত নাম শোনা যায় প্রেমিক কবি নজরুলের নাম জড়িয়ে। প্রশ্ন হয়ে ঘুরে কত কথা, কিন্তু সেসব প্রশ্নের সদুত্তর আমাদের জানা হয়নি। নজরুল সঙ্গীতের যে বিস্তীর্ণ আঙিনা, সেসব গানের সুর ও বাণীর আকুলতা আর রচনাকাল থেকে আমরা হয়তো অনুমান করতে পারি এই গানটি রানী সোমের প্রেমে করে লেখা। আমার কোন কোলে মিলল তরি কোন
সোনার গায়। নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিলে ঝড়ে রাতে গেলে মোর সুরের সাথে প্রাণের কিনারায়। নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিলে ঝড়ে রাতে গেলে মোর সুরের সাথে প্রাণের কিনারায়। ওগো সোনার দেশের সোনার মেয়ে, তুমি হবে কি মোর তরির নেই। এবার ভাঙা তরি চলো রে, ভাঙা তরি চলো রে, রাঙা অলকায় কোন কোলে আয় ভিড়ল তরি কোন সোনার গায়। আমার কোন কোলে আয় ভিড়ল তরি কোন সোনার গায়। কোন সোনার গায়, কোন সোনার গায়। কিন্তু বাতায়ন পাশে গোবাক তরুর শাড়ি কবিতাটি পড়ে আমরা কি হলফ করে বলতে পারি সেই দিনের সেই অলস মুহূর্তে কার স্মৃতি কবির বুকে ঝড় তুলেছিল? সে কি নার্গিস, নাকি প্রমিলা, কিংবা ফজিলাতুন্নেসা, অথবা আমাদের সবার অজানা কোনো নারী? এসব বিষয়ে যখন অনুসন্ধিৎসু পাঠক বা নিষ্ঠ গবেষকের মনে প্রশ্ন হয়ে এসেছে, তখন তো কবি নিশ্চয় নিশ্চয় বিদায় হেমর বাতায়ন পাশে নিশীথ জাগার সাথে। ওগো বন্ধুরা, পাঞ্জুর হয়ে এলো বিদায়ের রাতে। আজ হতে হলো বন্ধ মোদের জানালার ঝিলিমিলি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিশ্বাস লাগে। কি করে বেজন তপ্ত ললাটে কেবল শিওরে জাগে। জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগেছে স্বপন চারি। নিশীথ রাতের বন্ধু আমার গোবাক তরুর শাড়ি। তোমাদের আর আমার আঁখে পল্লব কম্পনে সারা রাত মোরা হয়েছি যে কথা। বন্ধু পড়েছে মনে, জাগিয়া একাকী জ্বালা করে আঁখি। আসিত যখন জল তোমাদের পাতা, মনে হতো যেন সুশীতল করতল। ভাবিতে ভাবিতে ঝুলিয়া পড়েছি ঘুমের শ্রান্ত কোলে। ঘুমায় স্বপন দেখেছি তোমার সুনীল ঝালর দোলে। তেমনি আমার সিধানের পাশে দেখেছি স্বপনে তুমি গোপনে আসিয়া গিয়াছো আমার তপ্ত ললাট চুমি। হয়তো স্বপনে বাড়ায়েছে হাত লইতে পরশখানি, বাতায়নে ঠিকই ফিরিয়া আসেছে লইয়াছে লাজে টানি। বন্ধু এখন রুদ্ধ করিতে হইবে সে বাতায়ন। ডাকে পথ হাকে যাত্রীরা, করো বিদায়ের আয়োজন। হয়তো তোমারে দেখিয়াছি, তুমি যাহা নও তাই করে। ক্ষতি কি তোমার যদি গো আমার,
কাঁদে হৃদয় ভরে। সুন্দর যদি করে কে তোমার আমার আখির জল, হারা মমতাজে লয়ে কারো প্রেম রচে যদি তাজমহল। বলো তাহে কার ক্ষতি, তোমারে লইয়া সাজাবো না ঘর, সৃজিব অমরাবতী। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। শুধাইতে নাই তবুও শুধাই, আজিকে যাবার আগে ওই পল্লব জাফরি খুলিয়া তুমিও কি অনুরাগে দেখেছ আমারে? দেখিয়াছি যবে আমি বাতায়ন খুলি, হায় না মোর মোর অনুরাগে তব পাতা উঠিয়াছে বলি। ভুল করে কভু আসিলে স্মরণে অমৃতা যেও ভুলি, যদি ভুল করে কখনো এমন বাতায়ন যায় খুলি। বন্ধ করিয়া দিও পুলতায় তোমার জাফরি ফাঁকে, খুঁজো না তাহারে গগন আধারে, মাটিতে পেলে না যাকে। প্রেমিক কবিকে কাঠগড়ায় দাঁড় করাবার সুযোগ যেহেতু নেই, তাই আসুন কবি কণ্ঠে তার কৈফিয়ত শুনে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। যদি আর বাঁশির আওয়াজে আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরাশ পৃথিবী থেকে নীরব অভিমানী চিরদিনের জন্য বিদায় নিলাম। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য, এই ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। অসুন্দরকে ক্ষমা করতে, অসুরকে সংহার করতে এসেছিলাম। আপনারা সাক্ষী, আর সাক্ষী আমার পরম সুন্দর। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। তবু আপনারা আদর করে যখন নেতৃত্বের আসনে বসান, তখন অস্ত্র সম্বরণ করতে পারি না। তাঁর আদেশ পাইনি, তবু রুদ্র সুন্দর রূপ আবার আপনাদের নিয়ে এই অসুন্দর, এই কুৎসিত অসুরদের সংহার করতে ইচ্ছা করে। যদি আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়েই নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সে নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। সেদিন আমাকে কেবল মুসলমানের বলে দেখবেন না। আমি যদি আসবো হিন্দু মুসলমানের সকল জাতির ঊর্ধ্বে, যিনি একমেবা দ্বিতীয়ম, তাঁরই দাস হয়ে। এভাবেই নজরুল জীবনের প্রেমাখ্যানগুলো পল্লবিত হয়েছে, ডালপালা বিস্তৃত হয়েছে তার অনুরাগী পাঠকের মনে। নজরুল জীবনের প্রেমাখ্যানকে উপজীব্য করে মোস্তফা কামাল রচনা করেছেন তার দেব খোঁপায় তারার ফুল। শ্রদ্ধা, ভালোবাসা আপনার প্রতি। সাহিত্যিক মোস্তফা কামালের দেব খোঁপায় তারার ফুল উপন্যাসটি পড়ে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনে কিভাবে প্রেমের প্রভাব পড়েছে তার অনুসন্ধানে ব্রতী হয়েছিলাম। এভাবে যদি আমরা দৃষ্টি দিই, নজরুল পূর্ব এবং পরবর্তী কবিদের যে কাউকে নিয়ে নিশ্চয়ই পেয়ে যাব নতুন কোনো রহস্যের সন্ধান। আজকের আয়োজনে আমরা আরও দুজন কবির কবিতা আবৃত্তি করব।
একজন কবি আদ্যনাথ ঘোষ এবং অন্যজন কবি ছড়াকার ধনঞ্জয় সাহা। প্রেম ও বিরহ কি পরস্পর পরিপূরক? তা না হলে প্রেমের অপর পিঠে যে বিরহ লেখা থাকে তা কখনো আনন্দ, কখনো বেদনায় হৃদয়কে এমন সিক্ত করে কেন? আর কবির ক্ষেত্রে সেটা এক অনিবার্য অনুভব, যা তার সৃষ্টিকে মহিমান্বিত করে তুলতে অনুপ্রাণিত করে। আদ্যনাথ ঘোষ তার প্রেমের কবিতার বাঁকে বাঁকে অন্তর্গত অনুভবকে রঞ্জিত করতে শব্দ ও চিত্রকল্পকে এমনভাবে ব্যবহার করেন যে এক ধরনের নতুনত্বের আভাসে রঙিন হয়ে ওঠে। প্রেমের বহুমুখী প্রকাশের এক দক্ষ কারিগর আদ্যনাথ। একই সঙ্গে ব্যক্তিপ্রেমকে ছাড়িয়ে দেশপ্রেম ও প্রকৃতি তার কবিতাকে করে তোলে জীবন সত্যের প্রতিভাস। এই জীবন সত্যই আদ্যনাথ ঘোষের কবিতার মূল সুর, আর তার প্রকাশেও তিনি ব্যতিক্রমী ব্যঞ্জনায় সাবলীল। আমি বাজেতে বাজেতে বেজে যাই কোনো এক শিল্পিত শহরে, যেখানে কোনোদিন সুখ আর দুঃখ এক বালিশে ঘুমায়নি, অথবা মন্থনের উন্মাদনা বলক দেয়া ভাতের মতো, কিংবা অভাবের সংসারে বারংবার উঁকি মারে খুচরো সংবাদ। তবু বাজনা ছাড়া আর কিছুই রয় না বাকি। ওই তো ঢোল যায় বাজেতে বাজেতে, ওই তো বাঁশি যায় বাজেতে বাজেতে, ওই তো মানুষ যায় বাজেতে বাজেতে, ওই তো দুঃখ যায় বাজেতে বাজেতে। আর বাজনার শহরতলি শুধুই বেজে বেজে চলে, উন্মাদ নাচের তালে কোমর তোলে। যদি কোনোদিন তোমার বাড়ির উঠোনে বাজনার পালকি হেঁটে যায়, তাহলে বিষাক্ত নিঃশ্বাস চলে যাবে তোমার শিখান তলায়। আমি সেই নিঃশ্বাসে অক্সিজেন বিলাই, আর বেঁচে রই তোমার হাওয়া ঘরের গোপন কাম করার শিল্প প্রকরের বাজনার তালে। যেদিন থেকে কবিতা আমাকে লেখে, সেদিন থেকে আমি পাগল, কবিতা পাগল, বদ্ধ পাগল, উন্মাদ পাগল। তাই কবিতা আমাকে ভাবায় মানুষের মন। আমাদের পাড়ার সোনা দিদি কার্তিকদা আর তেমাথার মোড়ের বটগাছের নিচে যে মানুষটি তার সংসার খুইয়ে ক্যান্সারে ধুকে ধুকে মরছে, আর সারা জীবনের বোঝা বইবার কথা, এখন সেসব কথা নাই বা বললাম। কেননা কবিতা তো বীরের শাপলা তোলা মেয়েটির নাম, যে মেয়েটি কোনো দিন বুকের মধ্যে আগুন নিয়ে খেলা করেনি। কবিতা তো তার উজ্জ্বল বসন্ত উঠোনের নাম, ঈশ্বরী লাল টকটকে জিহ্বার। সেদিন অনেক ভোরে যে লোকটি হাঁপাতে হাঁপাতে ফসল তুলতে মাঠে গিয়েছিল, কবিতা সেই পরিশ্রান্ত কৃষকের নাম, আগামী দিনের ফসলের নাম। আমার কবিতা এখন ভর দুপুরের ক্লান্ত ঘাম, আমার কবিতা এখন গ্রামের পাড়া বেড়ানো অবাধ্য মেয়ে। আমি এখন কবিতা লিখি না, কবিতাই আমাকে লেখে। লেখে রক্তভূমি, লেখে আমার দুঃস্বপ্ন, আমার রাত জাগা ঘুমহীন ক্লান্তি, বদ্ধ পাগলের পাগলামি, খ্যাপাটি মহিলা, যে মহিলার মেয়েটি বাড়ি থেকে বের হয়ে আর মায়ের কোলে ফেরে। আমার কবিতা এখন তাই, যে লোকটি খুব ভোরে কবিতা কবিতা করে হাঁপিয়ে উঠত, সে আজ বদ্ধ উন্মাদ, শ্রাবণের মেঘ কিংবা খ্যাপাটি গ্রীষ্ম। কবিতার চোখ আজ অন্ধ বধির। আমার চোখের দিকে চোখ রেখে
আর কথা বলে। কথা কেউ নেই আজ ব্যর্থ জীবনের সাথে, কেউ নেই এখন শূন্যতার আতুর ঘর। তথাপি পরাজিত পালক বাসা বাঁধে জয়ের উৎসবে, শূন্যতার গলানঙ্ক ঘিরে। মৌনতাও পা বাড়ায় জীবন পরিধি নেবে। তাহলে টানটান নিজস্ব আকাশ কি মনে রাখে? ব্যর্থ জীবনের হারবাল দাওয়ায় খেয়ে আমাদের কোনো দীর্ঘশ্বাস নেই, আমাদের আর কোনো প্রস্থান নেই, আমাদের আর কোনো চাওয়া পাওয়াও নেই। শুধুই কি উল্টো পুরাণ ফিরাই নিয়েছে মুখ? পরাজিত পীড়িতের ঝাঁপে কেন না তোমাদের কোনো নির্দিষ্ট সীমানা নেই, তোমাদের কোনো অন্ধকার নেই, তোমাদের আর কোনো দায়বদ্ধতাও নেই। তবু খুঁজে চলি ভালোবাসার নিজস্ব আতুর ঘর, যদি তোমরা দাও সেই জয়ের রাষ্ট্রিকা উৎসব। ভরে যাবে আমাদের শূন্যতার নিজস্ব অচেনা আতুর ঘর। যদি তুমি নাই বা আসো, আমি মরা রোদে দৃশ্যের আড়াল হব। যে কথা বলার জন্য দাঁড়িয়েছিলে প্রেম ভরা রোদে, সেদিন চারদিকে গোলাপের গন্ধ ফুটেছিল। রোদের হাসি মাখা মুখ ও মুখের সবটুকু ফাগুন সব রঙে মিশেছিল। ভ্রমর পাখায় আমি আর তুমি, তুমি শুধু আমি। তুমুল ইচ্ছায় বেনি বেঁধে জোছনার ভেলায় ভেসেছিলাম প্রেমের জোয়ারে। হিমরাতে এসেছিলে মধু পূর্ণিমা, যমুনার যত প্রেম ছিল তোমার আমার বুকের ভেতর। দৃষ্টির সীমানা ভুলে সবটুকু প্রেম এসেছিল আমাদের নীল সীমানায়। আজকে আর হবে দেখা কানন কুলে, যেদিকে রইব আমি দূরে ও কাছে। ফাগুন কানন হাতে এসেছি গো তৃষা নিয়ে। ও যুবতী প্রেমময়ী, দিও না প্রেমের ভিখারি হতে। দূর থেকে দূরে শোকের ঘুমটা খুলে, বিরহের কুলে, বিরহের কুলে। ডক্টর ধনঞ্জয় সাহা একজন সফল বিজ্ঞানীর পাশাপাশি সার্থক ছড়াকার, কবি এবং গল্পকার। তীব্র ইচ্ছা তাকে কখনোই অপ্রাপ্তির হতাশা দেয়নি, বরং জন্ম দিয়েছে জয়ের আশা। তিনি ইতিবাচক দৃষ্টিতেই তাকিয়েছেন জীবন ও পৃথিবীর দিকে। তার ছড়া কবিতায় নৈতিকতা গঠন, অন্যায়ের প্রতিবাদ, দেশজ সংস্কৃতি, স্বাধীনতা, শিক্ষামূলক নানা বিষয়, সর্বোপরি মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার নান্দনিক এবং কাব্য বহিঃপ্রকাশ, এবং তা প্রাঞ্জল ভাষায় যা আমাদের মুগ্ধ করে। কেউ কখনো আমাকে শিল্পী বলেনি, অথচ সারাটা জীবন এঁকেছি নদী, সমুদ্র, জলস্রোত, প্রলয় উচ্ছ্বাস, লোহিত সাগরে নীল গহ্বরের অস্থিরতা। বাতাস কখনো দেখেছ কি তুমি? ওটাও এঁকেছি। অদেখা জোয়ার, বাতাস পাতার হুড়োহুড়ি, শাশ্বত বট হার মেনে অকালে মেরেছে দুটো শাক ময়না, তার দু চোখের ধারা ভেজে ডানা। বিশাল আকাশ
তার চেয়ে উদার মানুষ পৃথিবী, সভ্যতার কলকাঠি সব এঁকেছি স্বচ্ছতার আড়ালে। কালো মলাটে রেখেছি সব তরবারি, ধর্মান্ধতা, রাজনীতি, কপটতা। তোমাকেও এঁকেছি মনসা ফণীর মতো বেনি বাঁধা চুল, হাত, মুখ, চোখ, প্রতিটি অঙ্গ, শিউলির মতো খসা ফুলের গন্ধ, তোমার গানের সুর, মেফ্রিটির আদলে ধীর পদে আমার চোখের নীলে কেউ কখনো দেখেনি, এমনকি তুমিও না। কেউ কখনো দেখেনি, এমনকি তুমিও না। তোমার নির্মল হাসি দিয়ে আমাকে বিহবল করে তোলো। দুই হাতে স্পর্শ করে দেখো, এইখানে এখানে আছে কত চাওয়া। প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমার হৃদয়ে আঁকি অস্থির চঞ্চল ভালোবাসা। ভোরের কোমল রোদ যেভাবে সবুজ ঘাসে ছড়ায় সোনালি আভা, পূর্ণিমার চাঁদ স্নিগ্ধতার আলোয় যেভাবে ভরে দেয় অসীম শূন্যতা, তেমনি তেমনি আমিও ভুলে যাই ভালোবাসা সারাক্ষণ। আমার এই বুকে কান পেতে শোনো, সেখানে শুধুই তো স্পন্দনে স্পন্দনে উচ্ছ্বসিত যে জোয়ার নিয়ত আছড়ে পড়ে, তা শুধু তোমারই জন্যে। তাকাও আমার দিকে, দেখবে প্রাণোজ্জ্বল দুটি চোখের মণিতে একটি প্রতিচ্ছবি, এক সভ্যতার একান্ত বিপ্লবী, এক পৃথিবীর, এক নারী, এক ভালোবাসা। মধ্যরাতের দুঃস্বপ্ন অচেতন ভাবে আটকে থাকে স্মৃতি, তন্দ্রার ভেতর চিৎকার করে জেগে উঠি নিজের আত্মহত্যার সংবাদে। প্রতিটি সকালে মনে পড়ে তোমার ফুটন্ত মুখ। তুমি আসো, চলে যাও ডুবন্ত সূর্যের কাছে, তারপর একা একা রাত জেগে থাকো। তুমি কি আমাকে পাহারা দাও প্রতি রাতে? আমার প্রেমিকা ফুল শয্যায় এখন বন্দি স্ফীত অহংকারে। জোনাকির আলো, রাত্রিময় অন্ধকার, সঙ্গীতার, আর শুধু এক ধ্যান, এক ধর্ম। মানুষকে ভালোবাসা ছাড়া কোনো প্রত্যয় নেই, জীবনকে ভালোবাসা ছাড়া কোনো মুক্তি নেই। মানুষকে ভালোবেসে যদি হওয়া যায় শরতের অন্ধকার, সূর্যমুখীর সুভাষ, আমি এই প্রীতিতে ভুলবো বেদনা তোমার। ভালোবাসা, তুমি হও আকাশের তারা, আমি শুধু রাতের অন্ধকার। তোমার মুখ চেয়ে কাটাবো জীবন। আমাকে কিছুতে তুমি ফিরিয়ে দিও না। যতটুকু ভালোবাসা ছিল এ হৃদয়ে, সযত্নে রেখেছি তোমারই জন্যে একান্ত নির্জনে। এইখানে কারো ভাগ নেই, নেই কারো লোভাতুর থাবা, অথবা নালালে হৃদয়ে প্রেমহীন ভাগাভাগি।
যদি আমি বয়সের ভারে নতপ্রবীণ বৃক্ষের কাছে যাব, বৃক্ষ যদি ভালোবেসে ফোটায় নতুন ফুল, বাতাসে বাতাসে ছড়ায় সুবাস, নীলহারা পাখি বাসা বাঁধে শাখায় শাখায়, নদীর দুরন্ত স্রোত যদি পড়ে তার মূলে, ভিখারি বাউল পরিশ্রান্ত দিন শেষে জুড়োয় শরীর ছেড়ে ছুটে চলে যাব এই উন্মাতাল পরবাস। আমাকে ফিরিয়ে দাও যদি তুমি, একাকী নদীর কাছে যাব, প্রতিদিন স্রোতে মুছবো দুঃখের দাগ, ময়ূর পক্ষীতে চড়ে ভাটিয়ালি গানে মুক্ত বিহঙ্গের মতো ছড়াবো পরাগ দুরন্ত ভালোবাসা। ফিরে যাব আমি আমার মাটির ঘরে, যেখানে বেগুন ডালে টোনাটুনি ঘর বাঁধে, সীমাহীন মায়া মমতায় আমার আশৈশবের শুভ্রা বাংলায়। একসময় সবকিছু পুরনো হয়ে যায়, পোশাকের উজ্জ্বল রং মলিন হয়, যৌবনে ভাটা পড়ে, নবদম্পতির সঙ্গমের আকর্ষণ কমে যায়, চিলেকোঠায় সবুজ শ্যাওলা হলদে হয়, বইয়ের মলাট থেকে তেলাপোকার গুমোট গন্ধ বের হয়। একসময় সবকিছু পুরনো হয়ে যায়, সুগন্ধির ফুল স্নান হয়ে ঝরে যায়, ক্ষেত মজুরের আকুল আকুতি মৃদু হয়ে মৃত্তিকার গর্ভে স্তব্ধ হয়, শিশুর ক্ষুধার্ত চিৎকার মায়ের চোখের জলের সাথে মিশে যায়, হাতপেটা শ্রমিকের হাড় ভাঙা আর্তনাদ আগ্রাসী যাতা করে স্নান হয়ে যায়, বিপ্লব ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে সাধ্যের আড়ালে একাকার হয়ে যায়। এক সময়ে সবকিছু পুরনো হয়ে যায়, বারবণিতার ঢলঢলে উত্তপ্ত যৌবন, উঠতি নেতার দেশপ্রেম, রাজনীতিবিদদের প্রতিশ্রুতি, মানচিত্র, স্লোগান, ইতিহাস সবকিছু পাল্টে যায়। এক সময়ে সবকিছু পুরনো হয়ে যায়, ভোরের শীতল বাতাস, মধ্যাহ্নে অলস নিদ্রা, মধ্যরাতে প্রিয়ার সান্নিধ্য, শোষকের নিষ্ঠুর অত্যাচার, হাড় কাঁপানো মাঘের অমাবস্যা, এক সময়ে সবকিছু পুরনো হয়ে যায়। সঙ্গীতে অঞ্জলি
বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে করেছে টালমন পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে করেছে টালমন তোমার মুখে চাহে আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি লহো সঙ্গীতে অঞ্জলি লহো সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহো অঞ্জলি লহো অঞ্জলি লহো শেষ হলো আমাদের এই আয়োজন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।